স্বাগতম সি প্রোগ্রামিংয়ে। আজকে আমাদের প্রথম লেকচার সি প্রোগ্রামিংয়ের উপরে। সি প্রোগ্রামিংয়ে আজকে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলবো। আমাদের আজকের টপিক প্রোগ্রামিং ভাষা, সি প্রোগ্রামিং পরিচিতি এবং প্রোগ্রামিং সফটওয়্যার সেটআপ। তো আজকে নতুন করে আমরা শুরু করছি সি প্রোগ্রামিংয়ের। যে কোনো টাইপের প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক বলতে গেলে এই সি প্রোগ্রামিং। যদি আমরা সি প্রোগ্রামিং ঠিকভাবে শিখি তাহলে আমাদের প্রোগ্রামিংয়ের লজিকটা ডেভেলপ হয়ে যাবে। আর একবার যদি প্রোগ্রামিংয়ের লজিকটা ডেভেলপ হয় তাহলে আমরা পরবর্তীতে যে কোনো টাইপের প্রোগ্রামিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে পারবো। আমি যদি একজন চিন্তা করি ওয়েব ডেভেলপার হব, তাহলে কিন্তু আমার সি প্রোগ্রামিং ছাড়া কিন্তু আমি কিন্তু ওয়েব ডেভেলপার হতে পারবো না। এখন ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু আমার সি প্রোগ্রাম লাগে না, সেখানে লাগে আমার এই জাতীয় প্রোগ্রামিং লাগে পিএইচপি। তো এই পিএইচপি যখন লাগছে কিন্তু সেখানে কিন্তু লজিকটা কিন্তু সেমই, অর্থাৎ একই লজিক কিন্তু আমরা ওইখানেও ব্যবহার করতে পারছি। শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে যে লজিকটা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা নিয়ে আজকে আমাদের উপস্থাপনা বা যে কথাবার্তাগুলো আজকে হবে সেটা সব কিছু রিলেটেড, যে কম্পিউটার কিভাবে চিন্তা করে। বেসিক্যালি কম্পিউটার যেভাবে চিন্তা করে আমরা ঠিক ওই চিন্তা ভাবনাটাকে আমরা শিখব। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের প্রোগ্রামিং সেকশনটা কাজ করে, কিভাবে আমাদের প্রোগ্রাম কাজ করে, কিভাবে প্রোগ্রামাররা প্রোগ্রাম করে এবং কম্পিউটার সফটওয়্যারগুলো কিভাবে তৈরি হয়। তো আপনাদের সাথে আছে আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। তো যে কোনো কাজ করার আগেই আমার প্রশ্ন হচ্ছে কেন করব, কেন প্রোগ্রামিং শিখব। প্রথম কাজটা হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আপনি জানতে পারবেন। এরপরে আপনার কম্পিউটারের লজিকটা ডেভেলপ হবে। এছাড়া আপনি ওপেন সোর্স, বিভিন্ন ধরনের ওপেন সোর্স কাজ করার বিভিন্ন ধরনের ওপেন সোর্স আছে, সাসেস মনে করেন যে আপনার গুগলের বিভিন্ন ওপেন সোর্স আছে, সেই সব জায়গাগুলোতে যে ওপেন প্ল্যাটফর্ম আছে সেই জায়গাতে আপনি কাজ করার জন্য আপনি সুযোগ পাবেন, যা এই সকল কাজগুলো লক্ষ লক্ষ মানুষকে কিন্তু প্রভাবিত করে থাকে। এরপরে অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জন্য শেখা সহজ হয়ে যাবে। অর্থাৎ ধরেন আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার হবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন, তার জন্য আপনাকে কিন্তু প্রোগ্রামিং জানতে হবে। তো আজকে থেকে আমাদের টোটাল 20টা মতো লেকচার এই সি প্রোগ্রামিং এর জন্য মোটামুটি ফিক্স করা হয়েছে। তো এই 20টা লেকচার আপনি যদি দেখেন, আই হোপ আপনার প্রোগ্রামিংয়ের লজিকটা ফুললি ডেভেলপ হয়ে যাবে এবং আপনি চিন্তা করতে পারবেন একটা সফটওয়্যার দেখলে যে ও ঠিক আছে, তাহলে এটা এইভাবে কাজ করছে, সফটওয়্যারটা ইন্টারনালি এইভাবে কাজ করছে। এখন আসি আপনাদের যে কোনো সমস্যায় বা দেখাচ্ছে যে যদি কোনো টপিক আপনারা না বুঝতে পারেন অবশ্যই আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যায়ে আমরা প্রথমে জেনে নেব যে প্রোগ্রাম বা প্রোগ্রামিং কি। তো প্রোগ্রাম বা প্রোগ্রামিং বলতে আমরা যেটা বুঝি কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। আর এই ধারা বর্ণনা বা প্রোগ্রাম রচনার যে পদ্ধতি বা কৌশল তাকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়। অর্থাৎ সহজ কথায় কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে বলা হয় প্রোগ্রামিং। এরপরে প্রোগ্রামিং ভাষা তাহলে কি, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই আমরা প্রোগ্রামিংগুলো করে থাকি সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রাম ভাষা, প্রোগ্রামিং ভাষা বলি। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত কিছু নিয়মকানুন এবং রীতিনীতি আছে, যেটাকে প্রোগ্রামিং ভাষা বলা হয়। ওই নিয়মকানুন বা রীতিনীতি মেনেই কিন্তু ওই প্রোগ্রামিং ভাষা কাজ করে। এক ভাষার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা যদি অন্য ভাষায় কোড করা হয় বা প্রোগ্রামিং করা হয় তাহলে কিন্তু কাজ করবে না। তাকে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষার জন্য আলাদা কিছু সিনট্যাক্স আছে, কিছু রুলস আছে, কিছু প্রোটোকল আছে, নিয়মকানুন আছে। তো এই নিয়মকানুন মেনেই কিন্তু আমাকে কাজ করতে হবে এবং ওই ভাষার প্রোগ্রাম করতে হবে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার হয়ে থাকে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা অনেক ধরনের ভাষা ব্যবহার করে, কিন্তু কম্পিউটার এই সকল ভাষা বোঝে না। ধরেন আমরা বাঙালি, আমরা বাংলাতে কথা বলছি,
আবার অনেকে চাইনিজ আছে, তারা চাইনিজ ভাষায় কথা বলবে, আবার অনেকে জাপানিজ আছে, জাপানিজ ভাষায় কথা বলবে। কিন্তু কম্পিউটার তো সব ভাষা বুঝবে না, কম্পিউটারের একটা নিজস্ব ভাষা আছে, যেই ভাষাটার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো প্রত্যেকটা ভাষাকে, কম্পিউটারকে ওই নির্দিষ্ট ভাষায় রূপান্তর করতে গেলে আবার আমাদের সাথে যোগাযোগের জন্য একটা দোভাষী কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকবে। অর্থাৎ আমার কথাটাকে বুঝে কম্পিউটারকে বোঝাতে হবে। যখনই আমরা এই কাজটা করতে পারবো, তখনই কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারবো। অর্থাৎ প্রোগ্রামিং ভাষা যে কাজটা করছে, আমি আমার ভাষাতে প্রোগ্রাম করছি এবং কম্পিউটার প্রোগ্রামিং ভাষার কম্পিউটারে সেই জায়গাটাই রূপান্তর হয়ে যাচ্ছে। প্রোগ্রামিং ভাষা সেটাই করছে যেটা কম্পিউটার বুঝতে পারবে। অর্থাৎ আমার কথাটাকে বুঝে কম্পিউটারের ভাষায় বুঝিয়ে দিচ্ছে। এই প্রোগ্রামিং ভাষা একটা আলাদা একটা সফটওয়্যার, যেইটা ব্যবহার করে আমরা এই প্রোগ্রামিং ভাষাগুলো করে থাকি। এই ধরনের অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে। তো সেটাই বলছে এখানে, তাই কম্পিউটারের নিজস্ব বোধগম্য ভাষায় নির্দেশ প্রদানের জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শব্দ, বর্ণ, সংকেত এবং এগুলো বিন্যাসের নির্দিষ্ট নিয়ম মিলিয়ে একসঙ্গে বলা হয় প্রোগ্রাম ভাষা। তো এখন আসি এই ধরনের কয়েকটা প্রোগ্রাম ভাষা নিয়ে কথা বলি, যে এই ধরনের ভাষা কী কী আছে। তো ফার্স্টে দেখেন আছে অ্যালগল। এটা একটা অ্যারিথমেটিক্যাল যে ক্যালকুলেশন ছিল, সেটা মূলত অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, মূলত ইউরোপের দিকেই এটা বেশি জনপ্রিয়তা পায়। ইউরোপের বাইরে এর কোনো তেমন কোনো জনপ্রিয়তা ছিল না। এরপরে আসে, পরবর্তীতে আসে ফরটান। ফরটান আসে, অ্যাকচুয়ালি ফরটান এগুলো সবই ইংরেজি শব্দ, ALGOL, অ্যালগল, ফরটান, A4TRN। তো ফরটানের ফুল মিনিং হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। বেসিক্যালি ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, ম্যাথমেটিক্সগুলো, ফর্মুলাগুলো যে আছে, সেই ফর্মুলাগুলোকে বিভিন্ন রূপান্তর করে ফর্মুলাগুলোর নিয়েই কাজ করা ছিল ফরটানের কাজ। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইউজ করে প্রবলেম সলভ করাই ছিল ফরটানের কাজ। তো সেই জন্য এটা কিন্তু একটা পার্টিকুলার একটা গ্রুপকে কিন্তু ইন্ডিকেট করছে। এরপর আসছে আমাদের কোবল, যেটা আসলে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কোবল। তো এটা ছিল মূলত যারা ব্যবসায়ী বা তাদের যে হিসাব আছে, এই তাদের হিসাব রিলেটেড, সেটা হচ্ছে আমাদের কোবল। এরপর আসে আমাদের প্যাসকেল। তো প্যাসকেলে যেটা করা হয়, এটা মূলত আমাদের বেশ জনপ্রিয়তা পায়, কারণ এটা আসলে সবার জন্য, অল পারপাস, প্রত্যেকের জন্যই এটা, এই কোবলটা। তো এরপর আসছে আমাদের, তারপরে প্যাসকেলের পরে আসছে সি, যেটা আমাদের মূলত একেবারে শুরুতেই আমাদের সি। আমরা আজকে থেকে সি দেখব। তো এরপরে সির পরে পরবর্তী আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, আরও সির পরে আসছে। তো ক্রমাগত কিন্তু আমরা দেখেন যে যত উপরের দিকে ল্যাঙ্গুয়েজে যাচ্ছি, তত এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু একের পর এক কিন্তু মনে করেন ডেভেলপড হচ্ছে এবং ইউজারের ফ্রেন্ডলি হচ্ছে, ইউজার ফ্রেন্ডলি। অ্যালগোলের আগেও কিন্তু একটা ভাষা আছে, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে শুধুমাত্র 0-1 দ্বারা গঠিত। আমি একটা ইতোমধ্যে আপনাদেরকে একটা বাইনারির একটা কনসেপ্ট ইতোপূর্বেই আমি দিয়েছি, আগে একটা কোর্স নিয়েছি, সেই কোর্সে আপনাদের দিয়েছি কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং, সেখানে আমি এর কিছু কনসেপ্টের কথা বলেছি। তো এই কম্পিউটার যে 0-1 বুঝতে পারে, এই শুধুমাত্র 0-1 দিয়েই কিন্তু এই কম্পিউটার কিন্তু বুঝতে পারে। তাই আমরা যে ভাষাই কোড করি না কেন, সেই কোডকে প্রথমে এই 0-1-এ কনভার্ট করবে, দেন তারপর ওই 0-1-এর ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে। তো শুধুমাত্র যদি 0-1 দিয়ে প্রোগ্রামিং করা হয়, সেটা হচ্ছে মেশিন ভাষার প্রোগ্রাম। তারপর হচ্ছে আমাদের জাভা। তো জাভা এরপরে আরও আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জাভাকে হাই লেভেল বলা হয়, আর সিকে মোটামুটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা মেশিনের সাথেও ইন্টারেক্ট করতে পারে, আবার আমাদের সাথেও ইন্টারেক্ট করতে পারে। বিভিন্ন লেভেল আছে, যেমন মনে করেন হাই লেভেল, লো লেভেল, মিড লেভেল। একেবারে লো লেভেল বলতে বোঝা যায় কম্পিউটারের কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সাথে কম্পিউটারের সাথে একটা ইন্টারেক্ট করতে পারে, সেটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো হলো, সেগুলো মোটামুটি অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং এফিসিয়েন্সি অনেক বাড়ে এবং আমাদের অনেক ঝামেলা বা জটিলতা কমে, এবং সেক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশনটা আমরা সাধারণত যেভাবে কথা বলে থাকি ঠিক অনেকটা এই টাইপেরই। তো এই ছিল আমাদের প্রোগ্রামিং ভাষা। তো এখন একটু প্রোগ্রামিংয়ের ইতিহাস দেখি। তো দেখেন যে এই ভদ্রলোক, যার নাম হচ্ছে ডেনিস রিচি, 1973 সালে উনি বেল ল্যাবরেটরিতে প্রথম এই ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ আর কি তৈরি করেছিলেন। তো বেল ল্যাবরেটরিতে 1960 সালে প্রথম আর কি অ্যালগল তৈরি হয়, ইন্টারন্যাশনাল গ্রুপ একটা এই অ্যালগল যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করে। তারপর 1967 সালে BCPL তৈরি হয়, যেটা হচ্ছে মার্টিন রিচার্ড নামে এক ব্যক্তি BCPL এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন। তারপরে আসছে আমাদের বি। তো ABC দেখেন ট্রেডিশনালি কিন্তু সি আসছে, শুরুতেই কিন্তু সি না। তো এরপর আসছে আমাদের 1970 সালে বি, তারপর 1973 সালে, জাস্ট ল্যাঙ্গুয়েজ একটু মিস্টেক আছে। তো 1973 সালে ট্রেডিশনাল সি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, যেটা তৈরি করেন ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে প্রথম। পরবর্তীতে এনসি কমিটি সেটাকে সংশোধন করে 1989 সালের দিকে এনসি সি তৈরি করে। তো সি প্রোগ্রাম তৈরি হয়েছিল মূলত
আমাদের যে ইউনিক্স অপারেটিং সিস্টেম আছে, ইউনিক্স অপারেটিং সিস্টেম দিয়ে সি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এই সি ব্যবহার করেই আবার এই ইউনিক্স অপারেটিং সিস্টেমকে নতুনভাবে লেখা হয়। তো এর ফলেই এইভাবে এক পর্যায়ে এর পরবর্তীতে প্রথমে শুরুতেই ইউনিক্সের জন্য সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকলেও পরবর্তীতে সির জনপ্রিয়তা এত বেড়ে যায় যে এটা মাল্টিপারপাস একটা ল্যাঙ্গুয়েজে একটা পরিণত হয়। তো এইভাবে আমাদের 1989 সালের দিকে আমাদের সি তৈরি হয়। তো এরপর আসছে আমরা এখন দেখি যে আমরা বেশ কথাবার্তা বললাম যে অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ কম্পিউটারের আমার ভাষাকে বুঝে অন্য ভাষায় বোঝানো। অনুবাদক প্রোগ্রামটা আমি একটু শর্টে আপনাদেরকে বোঝাতে চাই। সেটা হচ্ছে, চিন্তা করেন যে আপনি একজন ম্যানের সাথে কথা বলছেন, একজন চাইনিজ ব্যক্তির সাথে কথা বলছেন। তাহলে নিশ্চয়ই আপনার কথা সে বুঝতে পারবে না এবং তার কথা আপনি বুঝতে পারবেন না যদি শুধুমাত্র আপনারা আপনাদের ভাষাতেই দক্ষ হয়ে থাকেন। আপনি যদি চাইনিজ না জানেন বা চাইনিজ ব্যক্তি যদি বাংলা না জানে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের দুইজনের মাঝে একজন দোভাষীর প্রয়োজন হবে। তো এই যে দোভাষী ব্যক্তি, এই দোভাষী ব্যক্তি এখানে হলো অনুবাদক প্রোগ্রাম, যার কাজ আপনার ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা এবং কম্পিউটারের ভাষাকে আপনার ভাষাতে রূপান্তর করা। অর্থাৎ সে অনুবাদক প্রোগ্রাম দুইজনের ভাষাই বোঝে, কম্পিউটারের ভাষাও বোঝে আর আপনার ভাষাও বোঝে। তো এইভাবে কিন্তু আমাদের অনুবাদক প্রোগ্রামটা কাজ করে। তো অনুবাদক প্রোগ্রাম আমাদের 3 টাইপের অনুবাদক প্রোগ্রাম আছে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, আরেকটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো অ্যাট ফার্স্ট আমাদের আসে মেশিন ল্যাঙ্গুয়েজ প্রথমে, যেটা আমি আগে স্লাইড আর কি মেনশন করি নাই, এই স্লাইডগুলোতে মেনশন করি নাই। ফার্স্টে আসে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে আসে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্টে যখন মেশিন ল্যাঙ্গুয়েজটা আসে, মেশিন ল্যাঙ্গুয়েজ আসার পরে এটাতে প্রোগ্রাম করা অনেক জটিল হয়ে যায়, কারণ শুধুমাত্র 0-1 ব্যবহার করে আপনি চিন্তা করেন হিউজ সেট অফ জিরো আছে, মনে করেন যে 1000টা 0-1, তার ভিতরে যদি 0 আর 1 যদি একটা ভুল হয়ে যায় তাহলে মনে করেন যে আপনার গোটা প্রোগ্রামটাই ভুল। আর এরকম হাজার না, আসলে লাখ লাখ, মনে করেন যে 1010 একটা কম্বিনেশন আসবে। সো এটা কিন্তু খুবই টাফ আমাদের হিউম্যানদের জন্য বা আমাদের মানুষের জন্য এই কাজগুলো কমপ্লিট করে থাকা। তো এই যে এরপরে পরবর্তীতে কিছু নোম্যানিক বা সাংকেতিক কোড ব্যবহার করে আমাদের প্রোগ্রামিং একটা কনসেপ্ট আসলো, সেটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার দিয়ে আমাদের মূলত যে কাজ করা হলো, অ্যাসেম্বলার শুধু এই অনুবাদ করে থাকে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য আলাদা একটা কম্পাইলার বা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে, তো যাকে বলা হয় অ্যাসেম্বলার। এরপরে একই টাইপের আর একটা অনুবাদক আছে, অর্থাৎ যেটাকে বলছি আমরা কম্পাইলার। কম্পাইলার আমরা যে প্রোগ্রাম করে থাকি, আমাদের প্রোগ্রামগুলোকে অ্যাট এ গ্ল্যান্স একবারে পড়ে নেয় এবং একবার পড়ে সেগুলোকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। তো এটাই হচ্ছে আমাদের কম্পাইলার। অ্যাট এ গ্ল্যান্স একবারে টোটাল প্রোগ্রামকে, সমগ্র প্রোগ্রামকে একবারে পড়ে নেয়, পড়ে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার হচ্ছে যে কাজ করে সেটা হচ্ছে লাইন বাই লাইন প্রোগ্রাম পড়ে এবং লাইন বাই লাইন এক্সিকিউট করে। অর্থাৎ এক একটা লাইন পড়বে এবং তার রেসপেক্টে সেটাকে আবার কম্পিউটারের ভাষায় অনুবাদ করবে। তো মিন টাইম আমরা বুঝে গেলাম তাহলে অনুবাদক প্রোগ্রাম কি। তো আমাদের এই 3 টাইপেরই অনুবাদক প্রোগ্রাম আছে। সি প্রোগ্রাম কম্পাইলার ব্যবহার করে। এখন আসি সফটওয়্যার। তো আমরা মূলত একটা সফটওয়্যার দিয়ে, পার্টিকুলার একটা সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু এই সি প্রোগ্রামিংটা শিখব। তো এই সি প্রোগ্রামিংটা আমাদের শেখার জন্য যেটা আমাদের দরকার হবে, সি প্রোগ্রামটা শেখার জন্য একটা কম্পিউটার যদি থেকে থাকে তাহলে আমরা কম্পিউটার দিয়ে প্রোগ্রাম করতে পারি, অথবা আমরা কোড ব্লক দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি। এছাড়া আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারি। তো আপনাদের যাদের কাছে কম্পিউটার আছে তারা খুবই ভালো, কম্পিউটারে আজকে এই সফটওয়্যারটা সেট আপ করে নেবেন। এছাড়া যাদের কাছে কম্পিউটার নাই তারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার সফটওয়্যারটা সেট আপ করে নেবেন। তো কম্পিউটার যদি আমাদের দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের জন্য আমরা কোড ব্লকটা ব্যবহার করব। আর যদি আমাদের কোড ব্লক সফটওয়্যারটা, এছাড়া আরও সফটওয়্যার আছে যেমন টার্বোসি সফটওয়্যার আছে, ওটাও আমরা ব্যবহার করতে পারি। আর অ্যান্ড্রয়েড মোবাইল যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের অফলাইন সি কম্পাইলার ব্যবহার করতে হবে। জাস্ট অফলাইন সি কম্পাইলার এটা ব্যবহার করতে পারেন আপনারা। এর সাথে সি কোডিং সি যেটা আছে, এটা কোডিং সি, তারপর সিপিপি ড্রয়েড, আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে এর ধরনের সি কম্পাইলার বলে সার্চ করবেন, দেখবেন অনেক সফটওয়্যার পেয়ে গেছেন। তবে আমি এটা টেস্ট করেছি, এটা ওকে। এবং সিপিপি ড্রয়েড, ওটা দিয়ে আমি নিজেও মাঝে মধ্যে প্রোগ্রাম করে থাকি অনেকদেরকে, মানে যারা স্টুডেন্ট আছে আপনাদের মতো তাদেরকে শেখানোর জন্য। আর কম্পিউটার দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হচ্ছে কোড ব্লক ব্যবহার করা। ইতোপূর্বে টার্বোসি দিয়ে করা হতো, এখন জেনারেলি টার্বোসি দিয়ে আর কি করা হয় না। তো আমাদের সফটওয়্যারটা আমরা দেখি, তাহলে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা দেখি। তো সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা আমি একটা সি এর আপনারা আজকে সফটওয়্যারটা দেখবেন সেট আপ দেওয়া।
তো আমি এখানে সি এর বেসিক একটা তৈরি করব, প্রোগ্রাম তৈরি করব। ফার্স্ট আমি একটা প্রোগ্রাম লিখছি যে আমাদের কিভাবে প্রোগ্রামগুলো আসবে। তো এই ফার্স্টে প্রোগ্রামের নাম দিচ্ছি আমি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। দেখেন আমি ফার্স্টে লিখলাম ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে প্রথম লাইন। দেন আমাকে আরেকটা লাইন লিখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে একটু ডিফারেন্টও আসতে পারে, অর্থাৎ stdlib.h এটাও আসতে পারে, আমি সেটাও লিখছি। এগুলো একটু বোঝার আছে, আমি সবগুলোই বুঝিয়ে দেবো আপনাদের, জাস্ট আপনারা না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবেন। এটা হচ্ছে একেবারে বেসিক স্ট্রাকচার। এই যে বেসিক স্ট্রাকচারটা দেখছেন, বেসিক স্ট্রাকচারে আমি এখানে আর একটু কাজ আছে। আমি আজকে সফটওয়্যারে যাইনি, শুধুমাত্র আপনাদেরকে এখানে শুধু প্রোগ্রামটা বুঝিয়ে দিচ্ছি। বেসিক্যালি প্রথম যদি আমরা আজকে প্রোগ্রামটা বুঝতে পারি তাহলে নেক্সট ডে থেকে আমরা প্রোগ্রাম দেখব, সরাসরি আমরা প্রোগ্রামে চলে যাব এবং কিভাবে প্রোগ্রামের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা হয় সেগুলো দেখাবো। তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কোনো কিছু, কোনো একটা ইনস্ট্রাকশন জাস্ট প্রিন্ট করে। ইনস্ট্রাকশনটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমি একটু বলে দিই আপনারা এখানে কি কি আমি মেনশন করেছি। সেটা ফার্স্টে হচ্ছে আমাদের একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করেছি। এই যে হ্যাশ চিহ্নটা, এইটা আমরা হ্যাঁ আমি সব বলছি। ইনক্লুড, এইটার অর্থ হ্যাশ দিয়ে আমি ইনক্লুড দিয়েছি। হ্যাশ দিয়ে ইনক্লুড দেওয়ার অর্থ হচ্ছে, হ্যাশ হচ্ছে এটাকে বলা হয় প্রি প্রসেসর অপারেটর। প্রি প্রসেসর অপারেটর আপনারা নোট করে নেন। তারপরের শব্দটা আছে ইনক্লুড। ইনক্লুড শব্দের অর্থ যুক্ত হওয়া, অর্থাৎ প্রোগ্রামের সাথে কি কি জিনিসগুলোকে যুক্ত করতে চাচ্ছি সেটাকে রেফার করছি, যে এই বিষয়টা অ্যাড করো, সেটা হচ্ছে ইনক্লুড। এইটা হচ্ছে প্রি প্রসেসর অপারেটরের মাধ্যমে এই ইনক্লুড অপারেশনটা পারফর্ম করে। তারপরে হচ্ছে একটা আমরা লিখেছি, ওয়ার্ড লিখছি, সেটা হচ্ছে স্টুডিও ডট এইচ। একটা স্টুডিও ডট এইচ একটা কর্নার অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে আমরা লিখলাম, কর্নার ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখলাম স্টুডিও ডট এইচ। অর্থাৎ এর অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা হচ্ছে ডট এইচ দেখলেই বুঝবেন যে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হেডার ফাইল। অর্থাৎ এই হেডার ফাইলের মধ্যে আপনার অনেক একটা আলাদা ফাইল, যে ফাইলটা আপনার অলরেডি এই শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য পারফর্ম করবে। এইটা হচ্ছে আমাদের স্টুডিও ডট এইচ। এর পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনক্লুড কোনিও ডট এইচ। এইটা কোনিও ডট যে কাজ করছে, কোনিও ডটের অর্থ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটে যে কনসোলগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ আপনার যে ডিসপ্লে আসবে, তো সেই জায়গাগুলোতে কনসোল ইনপুট আউটপুটের জন্য এটা ব্যবহার করা হবে। এরপরে যেটা আছে আমাদের ইনক্লুড stdlib.h, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। অর্থাৎ আমরা লাইব্রেরি ফাংশনের যে হেডার ফাইলটা আছে সেটাকে অ্যাড করছি। তাহলে অবশ্যই মনে রাখবেন যে ফার্স্টে প্রিপ্রসেসর অপারেটর, দেন ইনক্লুড, তারপর কর্নার ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে লিখতে হবে স্টুডিও ডট এইচ। এবং কোনো কোনো ক্ষেত্রে stdlib.h থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আমার কোনিও ডট এইচ থাকতে পারে। তো এরপরে আসছে আমি ভয়েড মেইন। ভয়েড মেইন এটা মূলত একটা ফাংশন। আপনি যদি দেখেন কোনো একটা কিছু একটা লেখা আছে, কোনো একটা নাম লেখা আছে, ধরেন ভয়েড নাই, এটা মনে করেন ভয়েড নাই, জাস্ট মেইন আছে। তো মেইনের পরে এই ধরনের ব্র্যাকেট দেওয়া আছে। মেইনের পর ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা ফাংশন।
কোনো নামের পরে। আর নামের আগে যেটা ছিল আমাদের এই যে ভয়েড, ভয়েড শব্দটা হচ্ছে কিছু না। ভয়েড শব্দটা হচ্ছে অর্থই কিন্তু কিছু না। ভয়েড শব্দের অর্থটাই হলো মূলত কিছু না। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডেটা টাইপ। আমি কালকে বা নেক্সট ডেতে যেটা আমি ডাটা টাইপ নিয়ে কথাবার্তা বলবো, আমাদের নেক্সট ক্লাসেই ডাটা টাইপ নিয়ে কথা বলা হবে, সেই জায়গায় এই ভয়েড নিয়ে বিস্তারিত কথা বলা হবে এবং ভয়েডের মতো আর কি কি ডাটা টাইপ আছে সেটা বলা হবে। তো ভয়েড কিছু না, এখানে আমি যে এটা বিষয়টা রেফার করছি সেটা হচ্ছে এটা একটা মেইন ফাংশন। তো মনে করেন একটা প্রতিষ্ঠানে মেইন ফাংশন কয়টা থাকে? অবশ্যই একটাই থাকবে একটা প্রতিষ্ঠানে। তো চিন্তা করেন আপনার স্কুল বা আপনি যে প্রতিষ্ঠান আছেন, আপনার কলেজ আছে, কলেজে একজন প্রিন্সিপাল থাকে, স্কুলে একজন হেড টিচার থাকেন। তো এই টিচার কিন্তু সমস্ত টিচারদেরকে কিন্তু গাইড করেন, বা সমস্ত কলেজে যে প্রিন্সিপাল আছেন তিনি কিন্তু সমস্ত টিচারদেরকে গাইড করেন, তারপরে কিন্তু এই টিচাররা সমস্ত স্টুডেন্টদেরকে গাইড করেন। তো এই যে একটা প্রত্যেকে কিন্তু জবাবদিহিতা করে, অর্থাৎ আপনি যদি ছাত্র হন, আপনি যদি কোনো কিছু একটা করেন, তাহলে সেটা জবাবদিহিতা যেমন আপনার টিচারকে করতে হচ্ছে, আপনাদের টিচার যারা আছে তারা যে কোনো কাজ করার ক্ষেত্রে সবসময় যে প্রিন্সিপাল স্যারের কথা শুনছে, বা দেখা যাচ্ছে হেড টিচার আছে তার কথা শুনছে। আবার আমরা গোটা দেশও পরিচালনা হচ্ছে কিন্তু মনে করেন যে এইভাবে একজন ব্যক্তি দিয়ে কিন্তু মনে করেন যে এক একটা দেশ পরিচালনা হচ্ছে, রাষ্ট্রপতি বা দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সবার মাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু পরিচালনা হয়। তো এই যে সি প্রোগ্রামটা, সেখানেও কিন্তু দেখেন যে একটা মেইন ফাংশন থেকে কিন্তু সব কিছু এক্সিকিউট হয়। তো এই যে মেইন ফাংশনটা, এই মেইন ফাংশন থেকে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হয়। অর্থাৎ যখন আপনি প্রোগ্রাম শুরু করবেন তখন কিন্তু আপনার এই যে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ মেইনের মধ্যে যে ব্র্যাকেটটা আছে, সেখান থেকেই কিন্তু আমাদের এই যে মেইন কাজটা কিন্তু শুরু হবে। তো এই যে মেইন কাজটা যে আমাদের এখান থেকে শুরু হচ্ছে, আমরা মেইনের মধ্যে কি লিখেছি যে প্রিন্ট এফ, প্রিন্ট এফ তারপর হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে দেখেন যে মেইনের আগে ভয়েডটা লিখছি, অর্থাৎ আমি যদি কোনো কিছু জবাবদিহিতা করতাম তাহলে আমার জবাবদিহিতার ধরনটা কি হতো সেটার উপর ডিপেন্ড করে মেইনের আগে আমরা কি দেবো। ধরেন ইন্টিজার দিতে পারি, ফ্লোট দিতে পারি, ক্যারেক্টার দিতে পারি, আরও বিভিন্ন কোনো কিছু দিতে পারি। তো এইগুলোর জায়গায় আমি কি যে ভয়েডটা ইউজ করছি, অর্থাৎ মেইন ফাংশন কাউকে জবাবদিহিতা করবে না, দ্যাটস ওয়াই সে ভয়েড ইনক্লুড করছে, সে এখানে ভয়েড লিখছে। তারপরে যেটা আসছে আমরা প্রিন্ট এফ, প্রিন্ট এফ লিখে, অর্থাৎ মেইনের মধ্যে যেটুকু লিখবো এই যে শুধুমাত্র ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ ডাবল কোটেশন এখানে একটা দিয়েছি, এখানে একটা ডাবল কোটেশন দিয়েছি, এই দুইটা ডাবল কোটেশনের মাঝে যে অংশটুকু আছে সেই অংশটুকুই কিন্তু আমার ফাইনাল আউটপুট হবে। সেই আউটপুটটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ আজকে আমি ওয়ার্ল্ডকে স্বাগতম জানাচ্ছি, আপনাদের স্বাগতম জানাচ্ছি, সবাইকে সি প্রোগ্রামিংয়ে স্বাগতম। তো এরপর আসছি প্রিন্ট এফ। প্রিন্ট এফটা হচ্ছে প্রিন্ট ফাংশন। জাস্ট প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের এখানে ফাংশনের দরকার হবে। আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করা দেখব, কিভাবে ক্যালকুলেটর তৈরি করতে হয় সেটা দেখব, এবং বিভিন্ন টাইপের কাজগুলো আমরা এখানে করব। তো এই ছিল। এরপরে এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু আমরা ক্লোজ করার দরকার পড়বে, এই জন্য লাস্টে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। তাহলে দেখেন অনেক কিন্তু নিয়মকানুন মেনটেন করতে হচ্ছে, আপনাদেরকে ওরিড হওয়ার কিচ্ছু নাই যে মনে হচ্ছে প্রোগ্রাম মনে হয় খুব কঠিন, আসলে কিছুই না। প্রোগ্রাম আপনি যদি 6 মাস ঠিক মতো একটু প্র্যাকটিস করেন তাহলে আপনি একটা লেভেলে পৌঁছে যাবেন, এবং মোটামুটি 2 বছর পরে আপনি একজন প্রফেশনাল প্রোগ্রামার হয়ে উঠতে পারবেন। তার জন্য অবশ্যই একটু আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ একবার প্রোগ্রামটা যখন আপনি শিখে ফেলবেন, আপনি যখন কম্পিউটারের লজিকের সাথে পরিচিত হয়ে যাবেন যে কিভাবে কম্পিউটার কাজ করে, আপনাকে শুধু জাস্ট জানতে হবে যে কম্পিউটার কিভাবে কাজ করে। তো কম্পিউটারের কাজকে যদি আপনি ধরতে পারেন যে কম্পিউটার এইভাবে চিন্তা করে, সো এইভাবে কাজ করে, তাহলে সেই রিলেটেড আপনি কিন্তু সিনট্যাক্সটা বুঝতে পারবেন। এবার একবার লজিকটা ডেভেলপ হয়ে গেলে আপনি অ্যান্ড্রয়েড শিখবেন, খুব ইজি হয়ে যাবে আপনার কাছে। জাস্ট সিটা আপনি ঠিক মতো শেখেন, দেখেন অ্যান্ড্রয়েডটা খুব ইজিলি শিখতে পাচ্ছেন। আপনি আইফোন যেটা আছে, আইফোনের জন্য অ্যাপস তৈরি করতে পারবেন, আপনি ওয়েব ডেভেলপ করতে পারবেন। তো অনেক কাজগুলো কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমরা যখন নেক্সট ডে দেখব যে সি প্রোগ্রামিংয়ের এই যে এখানে ভয়েড না থেকে এখানে কিন্তু আমাদের আইএনটিও থাকতে পারে, ইন্টিজার মেইন। তাহলে সেই ক্ষেত্রে আপনার নিচে অবশ্যই এরকম লিখতে হবে রিটার্ন জিরো, অর্থাৎ একই কথা। আইএনটি দিলাম, আইএনটি মেইন। তো এটা হচ্ছে ছোটো হাতের হবে। এখানে আবার সব ছোটো হাতের এবং বড় হাতের বিষয়গুলোকে আপনাকে খেয়াল করতে হবে। যে আইএনটি মেইন যদি আমি দিই ইন্টিজার মেইন, ইন্টিজার মেইন দেওয়ার অর্থ হচ্ছে যে মেইন ফাংশন রিটার্ন করবে ইন্টিজার টাইপের একটা ভ্যালু, অর্থাৎ ইন্টিজার টাইপের ভ্যালু কাকে রিটার্ন করবে? মেইন অপারেটিং সিস্টেমকে। অপারেটিং সিস্টেমে মেইন ফাংশনে কিন্তু রিটার্ন করে অবশ্যই, কিন্তু সেটা অপারেটিং সিস্টেমকে। তো যেহেতু ইন্টারনালি কিছু জাস্ট মিন করে না, ইন্টারনালি কিছু আপনার রিটার্ন করে না, সেই জন্য আমরা বলছি ইন্টিজার আইএনটি মেইন। অর্থাৎ দেখেন এক্ষেত্রে যে আমাদের রিটার্ন জিরো আছে, এই জিরো রিটার্ন করছে। তো জিরো রিটার্ন করার অর্থ কি? আপনার কাছে কোনো টাকা নেই আর আপনার কাছে 0 টাকা নেই, বিষয়টা তো একই দাঁড়ালো। তো এই হচ্ছে আমাদের মেইনের বিষয়টা ছিল।
তো এরকম যদি আমাদের নেক্সটে থাকে তাহলে আমরা ইন্টিজার মেইন দিয়ে বুঝতে পারবো। আর কখনোই মেইনের পরে বা কোনো ফাংশন এইভাবে লেখার পরে সেমিকোলন দিয়ে দেবেন না, কারণ সেমিকোলন যদি দেন মনে করতে পারেন এটা একটা স্টেটমেন্ট, এটা আর একটা স্টেটমেন্ট, এটার পরে সেমিকোলন দিয়েছি, এটার পরে সেমিকোলন দিয়েছি, তাহলে তো এটার পরে সেমিকোলন হবে না। এটার পরে সেমিকোলন দিলে দেওয়ার অর্থ হচ্ছে আপনার কিন্তু প্রোগ্রাম কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। তো এই প্রোগ্রামটা যদি আপনি প্রিন্ট করেন জাস্ট আউটপুট আকারে আসবে, জাস্ট আউটপুট আকারে এমন আসবে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো আপনাদের একটু চিন্তা হতে পারে, আচ্ছা প্রিন্ট ফাংশন, প্রিন্ট যেটা বলছিলাম আমরা প্রিন্টের কথা আবার বলছি, সেটা হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট এফ এটা হচ্ছে প্রিন্ট ফাংশন, অর্থাৎ প্রিন্ট করছে। দেখেন প্রিন্ট এফের ভেতরে আপনি এই যে ডাবল কোটেশন দিয়েছেন, ডাবল কোটেশন দিয়ে লিখছেন হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এই হ্যালো ওয়ার্ল্ডে যেটা লিখছেন শুধু সেই হ্যালো ওয়ার্ল্ডটুকু আসবে। এছাড়া আপনার প্রিন্ট এফের মতো আরও ফাংশন আছে, স্ক্যান এফ আছে। তো এই এরপরে আসছে আমাদের স্ক্যান অ্যাপ আছে, সেই ক্ষেত্রে স্ক্যান অ্যাপ দেওয়ার অর্থ হচ্ছে আপনার স্ক্যান ফাংশন। এগুলো বিল্ট ইন ফাংশন, এগুলো অলরেডি ইউজার ডিফাইন ফাংশন না, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, লাইব্রেরিতে বিল্ট ইন আছে। বিল্ট ইন ফাংশনগুলো আমরা ব্যবহার করব এবং কিছু লাইব্রেরি ফাংশনও আমরা এখানে তৈরি করব। আমি আশা করছি আজকে আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আমাদের এক্সিকিউশন করলাম। তো এইভাবে একের পর এক আমরা কিন্তু ক্রমাগত এগিয়ে যাব প্রোগ্রামিং শিখতে শিখতে। আপনার কাছে মনে হতে পারে যে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম শিখে এটা আবার কেমন প্রোগ্রাম শিখলাম। আসলে আজকে আমরা প্রোগ্রামিংয়ের শুধুমাত্র একটা কনসেপ্ট দিয়েছি, নেক্সট ডে আমরা কোড ব্লক ব্যবহার করব। আমাদের আজকে যারা এখানে আপনারা লিসেনার আছেন তাদের ম্যাক্সিমামেরই পিসিতে বা মোবাইলে এই কোড ব্লক বা দেখা যাচ্ছে আপনার যে সি অনলাইন যে প্রোগ্রামিং কম্পাইলার আছে সেই প্রোগ্রামিং কম্পাইলারগুলো ইনস্টল করা নেই। দ্যাটস ওয়াই শুধুমাত্র আমি আজকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো বললাম এবং সি প্রোগ্রামের কিছু ইতিহাস বললাম, পাশাপাশি কীভাবে সি প্রোগ্রামিং কাজ করে, কেন সি প্রোগ্রামিং শিখবো আছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে সাথে শুধুমাত্র কথাবার্তা হয়েছে। আমার মেইন যেটা কনসেপ্ট সেটা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র কম্পিউটারের লজিকের সাথে পরিচয় করানো, কম্পিউটার কীভাবে চিন্তা করে সেই কম্পিউটারের চিন্তা ভাবনার সাথে আমাদেরকে পরিচয় করানো, আপনাদেরকে পরিচয় করানো, যাতে করে আমরা খুব ইজিলি শিখতে পারি যে আমাদের প্রোগ্রামিংগুলো কীভাবে হচ্ছে। ধরেন আপনি একটা লাইনে দাঁড়িয়ে আছেন, ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, প্রত্যেকে দেখা যাচ্ছে যে কি পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে তাকে একটা দেখা যাচ্ছে যে চার্জ দিতে হচ্ছে, কি পরিমাণ অ্যামাউন্ট সে লোন নিয়েছিল তার উপর ডিপেন্ড করে তাকে দেখা যাচ্ছে ইন্টারেস্ট বা দেখা যাচ্ছে সেখানে একটা চার্জ দিতে হচ্ছে। তো এই যে কাজটা সেটা যদি ম্যানুয়ালি ক্যালকুলেটর করে করে করতে হয় তাহলে দেখেন কত সময় লাগবে, কিন্তু ওই জায়গাটাই যদি আমরা একটা প্রোগ্রামিং একটা সফটওয়্যার রাখি, ওই জায়গাটাই যদি আমরা এই ধরনের একটা সিস্টেম তৈরি করি তাহলে কিন্তু আমাদের কিন্তু কাজগুলো খুব ইজি হয়ে যাবে। আমাদের এটা সি প্রোগ্রামিংয়ের ক্লাস, এটা মূলত আপনাদের প্রোগ্রামিং শেখাবে, কিভাবে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাথে রিলেট করতে পারি, এবং আস্তে আস্তে আমরা এই প্রোগ্রামিং শেখার পরে ধীরে ধীরে আরও অনেক হাই লেভেল প্রোগ্রামিং শিখতে পারবো, সাস এস অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আইফোনের বা অ্যাপ্লিকেশন, যে কোনো টাইপের মোবাইল অ্যাপ্লিকেশন। আপনি লজিকটা এখান থেকে কিন্তু এখানেও যে লজিক আপনার ওই জাভাতে যাবেন সেম একই লজিক, আপনি সি প্লাস প্লাসে যাবেন একই লজিক, আপনি অন্যান্য জায়গাতে যাবেন সেটাও একই লজিক। এটা আমাদের প্রোগ্রামিং ভাষা, আমাদের কারিগরির একটা কোর্স আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। সেই প্রোগ্রামিং ভাষা অনেক জায়গায় সি প্রোগ্রামিং নামে পরিচিত, এই সি প্রোগ্রামিংয়ের এটা ক্লাস। তো আজকে থেকে আমাদের সি প্রোগ্রামিংয়ের ক্লাস শুরু। সামনে আগামী দিন আমরা আবারও দেখব। আর আজকে আউটপুট ওয়ার্ড পুরোটা ক্যাপিটাল লেটারে হবে না, আউটপুট ওয়ার্ড আপনি যা দিবেন এর ভিতরে যেটা যেটা ক্যাপিটাল ওয়ার্ড দিবেন সেটা সেটা ক্যাপিটাল দেখাবে, আর যেটা যেটা আপনি স্মল লেটার দিবেন সেটা সেটা স্মল লেটার দেখাবে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd-তে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।